পৃষ্ঠা 181 প্রশ্ন 39 আধুনিক চীনের প্রতিষ্ঠায় সে দেশে পণ্ডিত শ্রেণীর ভূমিকা আলোচনা করো। আধুনিক চীনের প্রতিষ্ঠায় চীনের পণ্ডিত শ্রেণীর ভূমিকা। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে চীনে ছড়িয়ে পড়া পাশ্চাত্য ভাবধারা সেখানকার শিক্ষার সংস্কৃতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এই সময় চীনের বুদ্ধিজীবীরা উপলব্ধি করেন যে প্রাচীন কনফুসীয় আদর্শ চীনের সমাজ ও সংস্কৃতিকে ক্রমে পিছিয়ে দিচ্ছে। পাশ্চাত্য ভাবধারার প্রভাবে সচেতন মানুষের মনে চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। চীনের বহু পণ্ডিত বুদ্ধিজীবী সাধারণ জনগণের এই মনোভাবকে সমর্থন করেন এবং চীনের উন্নতির জন্য আন্দোলন গড়ে তুলে তাকে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। এই বিংশ শতকের শুরুতে চীনে প্রকৃত বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত হয়। 1916 খ্রিস্টাব্দ থেকে সাহিত্য সহ অন্যান্য বৌদ্ধিক ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি ঘটানোর প্রয়াস শুরু হয়। এক, বিদেশি আধিপত্যের বিরোধিতা। চীনের বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সেদেশে বুদ্ধিজীবীরা সরব হন। 1894 থেকে 95 খ্রিস্টাব্দে ক্ষুদ্র জাপানের কাছে সুবিশাল চীনের পরাজয় চীনের বুদ্ধিজীবীদের সচেতন করে তোলে। তারা জাতিকে বাঁচাও স্লোগান তুলে সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ জাগ্রত করার উদ্যোগ নেন। তারা জাপান সরকারের বিরুদ্ধে চীনের মানুষকে সচেতন করে তোলেন। 1915 খ্রিস্টাব্দে জাপান চীন সরকারের কাছে 21 দফা দাবি পেশ করলে বুদ্ধিজীবীরা এর বিরুদ্ধে সরব হন। 2, কাং ইউ ওয়ের ভূমিকা। চীনের বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন আধুনিক ঋষি নামে পরিচিত দেশপ্রেমিক ও চিন্তাবিদ কাং ইউ ওয়ে। তার নেতৃত্বে চীনের তরুণ চীন আন্দোলন গড়ে ওঠে। চীনের সংস্কারের দাবিতে তিনি 1895 খ্রিস্টাব্দে 2রা মে সম্রাটের কাছে প্রায় 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দেন। বুদ্ধিজীবীরা সংস্কারের দাবির সমর্থনে সমগ্র চীনে জনমত গঠন করেন। আধুনিক সংস্কারের সপক্ষে চীনের প্রচুর পাঠচক্র গড়ে ওঠে। চীনের নাবালক সম্রাট খুয়াংসু সংস্কারের দাবি মেনে নিয়ে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কাজে 100 দিন ধরে চলে বলে 1898 খ্রিস্টাব্দের সংস্কার শতদিবসের সংস্কার নামে পরিচিত। 3, ভাষার অগ্রগতি। চীনের সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য সেখানকার কথ্য ভাষার সরলীকরণের ক্ষেত্রে তাইপিং বিদ্রোহের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীগণ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হু শি, চেন তু সিউ প্রমুখ বুদ্ধিজীবী উপলব্ধি করেন যে চীনে গণ আন্দোলনের চেতনা প্রচার করতে গেলে তা সহজ সরল ভাষায় করা দরকার। তাই তাদের প্রচেষ্টায় সাধারণ মানুষের কথ্য ভাষায় লেখার প্রচলন, পত্রপত্রিকা পুস্তকে কথ্য ভাষা ব্যবহার শুরু হয়। পাশ্চাত্যে বিভিন্ন মূল্যবান গ্রন্থ চীনা ভাষায় অনুবাদ শুরু হয়। এ বিষয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেন জেন ফু এবং লি সু নামে দুজন প্রখ্যাত অনুবাদক। প্রাচীন ভাষা জটিলতা থেকে মুক্তি লাভ এবং পাইহুয়া বা কথ্য ভাষায় সাহিত্য রচনার ফলে এই সময় চীনা সাহিত্যের যথেষ্ট অগ্রগতি ঘটে। নতুন এই ভাষায় সাহিত্য পাঠ সহজ হয়ে ওঠে। 4, পিকিং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ। চীনের পিকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল অধ্যাপকগণ চীনাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা এবং আধুনিক ভাবধারার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নতুন বুদ্ধিজীবীদের নেতা সাই ওয়ান পেই 1916 খ্রিস্টাব্দে পিকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। তার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যথার্থ উচ্চশিক্ষিত অধ্যাপকগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তার ছত্রছায়ায় নতুন বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে বৌদ্ধিক আন্দোলন দানা বাঁধতে শুরু করে। 5, চেন তু শিওর উদ্যোগ। পিকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিও ছাত্রদের প্রাচীন কনফুসীয় মতবাদ পরিত্যাগ করে যুক্তিবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজবাদ প্রভৃতি আদর্শে দীক্ষিত করেন এবং শিক্ষা সংস্কৃতির প্রসারে অনুপ্রাণিত করেন। পৃষ্ঠা 182। তার প্রেরণায় চীনে আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের পঠন পাঠন, চর্চা, অনুশীলন শুরু হয়। 6, সংবাদপত্রের প্রকাশ। বুদ্ধিজীবীদের উদ্যোগে চীনে এই সময় কয়েকটি সংবাদপত্র প্রকাশিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জাগরণ, জ্ঞানের আলো, নবতারুণ্য প্রভৃতি। নবতারুণ্য পত্রিকার সম্পাদক ছিলেন চেন তু শিউ। 1918 খ্রিস্টাব্দে পিকিং এর কিছু ছাত্রের উদ্যোগে নতুন জোয়ার নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার প্রথম সংখ্যায় লো চিয়ালুন লেখেন, কোট, বিশ্বের ইতিহাসে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোনো না কোনো জোয়ারের সঙ্গে যুক্ত, যাকে ঠেকানো যায়নি, আনকোট। সংবাদপত্র প্রকাশেও জটিলতামুক্ত নতুন ও সহজ ভাষারীতি গ্রহণ করা হয়। এই পত্রিকাগুলো দেশবাসীকে নবমার্ক্সবাদ, আধুনিকতা ও বহু নতুন ভাবাদর্শ দীক্ষিত করে। 7, বুদ্ধিজীবীদের সংগঠন প্রতিষ্ঠা। বুদ্ধিজীবীদের উদ্যোগে চীনের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন গড়ে তোলে। এগুলির মধ্যে অন্যতম ছিল হুনান প্রদেশে মাও সেতুং এর নতুন গণ উন্নয়ন সমিতি এবং তিয়ানজিন নামক স্থানে চৌবেন লাইয়ের জাগরণ সমিতি। ক্রমে বুদ্ধিজীবীরা দক্ষিণপন্থী
দক্ষিণপন্থী ও বামপন্থী অংশে বিভক্ত হয়ে যায়। দক্ষিণপন্থীরা অরাজনৈতিক পথে অগ্রসর হলেও বামপন্থীরা রাজনীতির সমন্বয়ে সাংস্কৃতিক অগ্রগতির স্বপ্ন দেখতে শুরু করে। এভাবে চীনে এক ধরনের নবজাগরণ ঘটে যায়, যে যুবশক্তিকে প্রবলভাবে উদ্দীপ্ত করে। উপসংহার: চীনে বুদ্ধিজীবীদের উদ্যোগে ছড়িয়ে পড়া আধুনিক ভাবধারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে বিদ্রোহের পটভূমি তৈরি করে। 1919 খ্রিস্টাব্দে চৌঠা মের আন্দোলন তারই প্রত্যক্ষ ফলশ্রুতি। এই আন্দোলন চীনের ছাত্র, যুব, শ্রমিক, বণিক ও অন্যান্য সামাজিক গোষ্ঠীর বিভিন্ন মানুষকে প্রভাবিত করে। প্রশ্ন 40, চীনে চৌঠা মের আন্দোলনের কারণগুলো সম্পর্কে আলোচনা করো। চৌঠা মের আন্দোলনের কারণ: চীনে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা প্রসারের ফলে চীনাদের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেম শক্তিশালী হয়ে ওঠে। বিংশ শতকের দ্বিতীয় দশকে চীনে রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়। এই পরিস্থিতিতে চীনের বিদেশিদের আধিপত্যের অবসানের লক্ষ্যে সে দেশে প্রবল এক বৌদ্ধিক আন্দোলন ছড়িয়ে পড়ে। 1919 খ্রিস্টাব্দে চৌঠা মে শুরু হওয়া এই আন্দোলন চৌঠা মের আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলন শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন: 1. ইউয়ান শিকাইয়ের নৃশংসতা। চীনে 1911 খ্রিস্টাব্দে বিপ্লব সংঘটিত হওয়ার পর চীনের রাষ্ট্রপতি সান ইয়াতসেন দেশে গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি সমরনায়ক ইউয়ান শিকাইয়ের সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন। কিন্তু ইউয়ান শিকাই চীনের ক্ষমতা লাভের পর ধীরে ধীরে চীনের সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং চীনের বিদেশিদের বিভিন্ন সুবিধা দেন। তিনি তার বিরোধীদের একে একে হত্যা করেন। কুওমিন্তাং দলের নেতা সুং চিয়াও-জেন নিহত হলে তাদের সরকার গঠনে আশা ভঙ্গ হয়। এই হত্যাকাণ্ডের ফলে প্রমাণ হয় যে ইউয়ান বিপ্লবের শত্রু এবং সাম্রাজ্যবাদের বন্ধু। ফলে সাম্রাজ্যবাদ ব্রিটেন, ফ্রান্স, জাপান সহ কয়েকটি দেশ ইউয়ান সরকারকে যথেষ্ট পরিমাণে ঋণ দেয়। 2. কুওমিন্তাং দল নিষিদ্ধ। চীনে গৃহযুদ্ধ এড়িয়ে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সান ইয়াতসেন রাষ্ট্রপতির পদ ছেড়েছিলেন, কিন্তু এই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর তিনি 1913 খ্রিস্টাব্দে ইউয়ানের বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। কয়েক মাসের মধ্যে ইউয়ান বিপ্লবীদের দমন করে। ইউয়ান যুদ্ধে জয়লাভের পর কুওমিন্তাং দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। এর ফলে চীনা জনগণের মনে হতাশার সৃষ্টি হয়। 3. জাপানের 21 দফা দাবি। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান চীনের শানটুং প্রদেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর সমগ্র চীনকে নিজেদের উপনিবেশে পরিণত করার উদ্দেশ্যে 1915 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে এবং এই দাবি পূরণের জন্য চীনকে মাত্র 48 ঘন্টা সময় দেয়। বলা বাহুল্য, নিজের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষে এরূপ দাবি মেনে নেওয়া সম্ভব নয়। চীনা জাতীয়তাবাদীরা ধ্বনি তোলে যে দেশকে বাঁচাও। 4. 21 দফা দাবির প্রতিবাদ। চীনের সাধারণ মানুষ জাপানের 21 দফা দাবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এর বিরোধিতায় চীনের নাগরিকদের দেশপ্রেমী সমিতি গড়ে ওঠে 1915 খ্রিস্টাব্দে। সাংহাই শহরে প্রতিষ্ঠিত জাপ বিরোধী কমরেডদের জাতীয় সমিতি চীনে জাপানি পণ্য বয়কটের সিদ্ধান্ত নেয়। চীনে অন্যান্য শহরে এই বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ে। 21 দফা দাবির বিরুদ্ধে আমেরিকায় পাচাররত চীনের ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 5. ইউয়ানে গোপন চুক্তি। চীন সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি ইউয়ান শিকাই চীনের সম্রাট পদ লাভে অত্যন্ত আগ্রহী ছিলেন। নিজের ব্যক্তিস্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে তিনি জাপানের সঙ্গে এক গোপন চুক্তি সম্পাদন করেন। এর দ্বারা তিনি জাপানের দাবিগুলো মেনে নিয়ে চীনের জাপানের উপনিবেশে প্রতিষ্ঠা পদ সুগম করে দেয়। ইতিমধ্যে তিনি 1916 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি চীনের সম্রাট পদে অভিষিক্ত হবেন বলে সিদ্ধান্ত নেন। জাপানের চাপে ইউয়ান সরকার বয়কট আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেয়। এসব ঘটনার বিরুদ্ধে চীনে তীব্র জনরোষের সৃষ্টি হয়। পৃষ্ঠা 183-6 বিদেশি পণ্যের বাজার। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনে জাতীয় শিল্পের কিছুটা বিকাশ ঘটে, ফলে এই সময় চীনে বিদেশি পণ্যের প্রবেশ যথেষ্ট পরিমাণে কমে যায়। কিন্তু যুদ্ধ শেষে জাপান সহ অন্যান্য পুঁজিপতি দেশগুলি আবার চীনের অভ্যন্তরে বাজার দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। ফলে চীনের সদ্যজাত শিল্পগুলো তাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং অস্তিত্বের সংকটে পড়ে যায়। 7. প্রত্যক্ষ কারণ। চীনের প্রতি বিদেশিদের অবিচারের অবসান ঘটানোর উদ্দেশ্যে চীন প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষে যোগ দেয়। চীন আশা করেছিল যে এর ফলে মিত্রপক্ষ যুদ্ধে জয়লাভ করলে বিদেশিদের কাছ থেকে চীন তার রাজ্যাংশগুলি ফেরত পাবে।
এবং বিদেশিদের সঙ্গে অসম চুক্তিগুলো বাতিল হবে। যুদ্ধাবসানের পর চীন প্যারিসের শান্তি সম্মেলন 1919 খ্রিস্টাব্দে 21 দফা দাবি সহ সব অসম চুক্তি এবং শান্তুং প্রদেশে জাপানি কর্তৃত্ব বাতিলের দাবি জানায়, কিন্তু ইউরোপীয় কর্তৃপক্ষ চীনের আবেদনে কর্ণপাত করেননি, কারণ তাদের মতে চীনের দাবিগুলি ছিল আলোচনা বহির্ভূত বিষয়। ফলে চীনের প্রতিনিধিরা শূন্য হাতে দেশে ফিরে আসেন। উপসংহার: উপরোক্ত বিভিন্ন কারণে চীনের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় পেকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তুশিওর আহ্বানে হাজার হাজার ছাত্র 1919-এর 4 মে পেকিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে জড়ো হয়ে বিদেশি শক্তির অপসারণ, বিভিন্ন অসম চুক্তি বাতিল, দেশদ্রোহীদের শাস্তি, জাপানি পণ্য বয়কট প্রভৃতির দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিদ্রোহ শীঘ্রই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।